এক গ্রামে কিষান নামের একজন চাষি তার পরিবারের সঙ্গে থাকত। তার পরিবারে তার স্ত্রী রাধা এবং তাদের একজন মেয়ে রিয়া ছিল। কিষানের কাছে জমি ছিল যেখানে ও আমের চাষ করত। সারা বছর পরিশ্রম করার পর যখন আমের ফসল তৈরি হয়ে যেত তখন সে আমগুলো শহরে নিয়ে গিয়ে বেচে দিত, যার ফলে ওর কাছে ভালো মতো টাকা পয়সা আসতো। ওই পয়সা দিয়েই সে ঘরের খরচ চালাতো আর নিজের বাগানের জন্য বীজ আর সারও কিনত। কিষান আর রাধার স্বপ্ন ছিল তারা তাদের মেয়ে রিয়াকে খুব ভালো শিক্ষায় শিক্ষিত করবে। এখন রিয়া পঞ্চম শ্রেণীতে পড়ছিল। আমার স্বপ্ন আছে রিয়াকে আমি অনেক উচ্চ শিক্ষিত করব। ও যতটা পড়তে চায় ততটা আমি পড়াবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো। আমাদের তো একটা মাত্রই মেয়ে, আমরা ওকে পড়াশুনো শিখিয়ে খুব ভালো আর সফল মানুষ করে তুলব। এইভাবে তারা দুজন সব সময় রিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত। এইবার কিষানের বাগানে অনেক আম হওয়ার আশা ছিল। কিষান এইবারের ফসল নিয়ে খুবই উৎসাহিত ছিল। রাধা, এবার মনে হচ্ছে অনেক বেশি পরিমাণে আমের ফলন হবে। যদি আমগুলো ভালো হয় তাহলে শহর থেকে ভালো পয়সা আসবে এবং অনেক রোজগার হবে। আর এইবার যদি বেশি পয়সা রোজগার করি তাহলে কিছু পয়সা আমি রিয়ার পড়াশোনার জন্য রেখে দেব, কারণ ওর স্কুলের পর ওকে শহরে পাঠাতে হবে তো উচ্চশিক্ষার জন্য। তুমি একদম ঠিক বলছো। আমরা যদি এখন থেকেই পয়সা জমানো শুরু করি তাহলেই তো আমরা লক্ষ্য পূরণ করব, যাতে আমাদের মেয়ে শহরে আরাম করে পড়াশোনা করতে পারে। কিষান তার বাগানে আম ফলার জন্য অপেক্ষা করছিল আর আম পেকে তৈরি হতেই যাচ্ছিল। একদিন কিষান তার বাগানে ফলেদের পরীক্ষা করছিল, তখনই তার নজর গেল ফলের ওপর লাগা পোকার ওপর। এই দেখে সে হয়রান হয়ে গেল যে তার বাগানে আমের ওপর পোকা কি করে হলো। সে মনে মনে ভাবতে লাগলো যে যদি আমার ফলের ওপর পোকা ধরে তাহলে বসে বসে অনেক বড় লোকসান হয়ে যাবে। এই ফল কি করে বিক্রি হবে? আর যদি এই ফল বিক্রি না হয় তো আমার কাছে টাকা কোথা থেকে আসবে? এই চিন্তা করতে করতে কিষান ঘরে যায় আর তার স্ত্রী রাধাকে বলে, রাধা, এইবার আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। আজকে আমি দেখলাম কিছু ফলে পোকা ধরে গেছে। এটা দেখে আমার মন তো ভেঙে গেল। যদি আমার বাগানে এবার আমগুলো খারাপ হয়ে যায়, যদি সবগুলোতে পোকা ধরে যায় তাহলে ওগুলো কে কিনবে? এটা কি করে হলো? আজ পর্যন্ত তো আমাদের বাগানে খুব ভালো ফসল ফলতো, তাহলে পোকা কি করে ধরলো এবার? আপনি তো খুব নজর দিয়েছিলেন আর ওই গাছগুলোর ওপর পরিশ্রমও করেছিলেন। আমিও তো এটাই ভাবছি, এটা কি করে সম্ভব। বরং এখন আমাদের এগুলা ভাবার সময় নেই। কালকে আমাকে সব ফলগুলোর মধ্যে ভালো ফলগুলোকে আলাদা করতে হবে, কারণ যাতে ওই ফলগুলো পোকা না ধরে। আপনি চিন্তা করবেন না, ভগবান সব ঠিক করবেন। পরের দিন কিষান তার বাগানে গিয়ে যখন আম পাড়তে থাকে তখন সে দেখে যে মোটামুটি সমস্ত ফলেই পচন ধরেছে, সব ফলেই পোকা ধরে গেছে। সে মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে আর ভাবতে থাকে যে এখনো কি করবে। এই ফল তো বিক্রি হবে না, তার ঘরের খরচ কি করে চলবে? বেশ অনেকক্ষণ বাগানে চিন্তিত অবস্থায় বসে সন্ধেবেলায় কিষান তার বাড়ির দিকে রওনা হয়। রাধা, এবার তো আমাদের সব ফলগুলোই খারাপ হয়ে গেল। আমাদের বাগিচায় কিচ্ছু বেঁচে নেই। আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের ঘরের খরচ কি করে চলবে, আর মেয়ের পড়াশোনাও আছে। রাধা কিষানকে সান্ত্বনা দিয়ে বোঝায় যে সে ভগবানের ওপর যেন বিশ্বাস রাখে। যদি একটা লোকসান হয়েছে তো কোনো ব্যাপার না, আরও একটা রাস্তা বেরিয়ে যাবে। ঘরের খরচ চালানোর জন্য রাধা গ্রামের জমিদারের বাড়িতে রান্না করার কাজ শুরু করে দেয়, যাতে কিছু টাকা পাওয়া যায় আর তাদের ঘরের খরচ চালানো সম্ভব হয়। পয়সার অভাবের জন্য রিয়ার স্কুল যাওয়াও বন্ধ হয়ে যায়, আর কিষান এইসব দেখে দেখে সব সময় উদাস হয়ে থাকত। জমিদারের বাড়িতে তার স্ত্রী আর তার 5 বছরের ছেলে ছিল। রাধা সকালবেলায় তাদের বাড়িতে চলে যেত আর রান্নাঘরের সমস্ত কাজ সামলে নিত।
জমিদারের বাড়িতে সাফ সাফাই করার জন্য একজন চাকরানী আগের থেকেই ছিল। সে খুবই চালাক আর সুযোগ সন্ধানী মহিলা ছিল। সে তার মালকিনের নজর এড়িয়ে রান্নাঘরে গিয়ে চুরি করে কিছু না কিছু খেতেই থাকত। কিন্তু যবে থেকে রাধা সেখানে কাজ করা শুরু করেছিল, তার রান্নাঘর থেকে খাবার বের করে খাওয়া মুশকিল হয়ে গিয়েছিল। এই জন্য তার রাধাকে দেখে খুব হিংসে হতো। রাধাকে সে তখন নিজের দলে টানার জন্য তাকে সে বলে, আরে কি রাধা, তুমি সারা দিন কাজ করতে থাকো, আর কিছু খাওয়া দাওয়াও করো না। মালকিন কি জানে এই ফ্রিজে কত ফল পড়ে রয়েছে? চলো এর থেকে বের করে কিছু ফল খেয়ে নি। না, মালকিনকে না জিজ্ঞেস করে কিছু খাওয়া মানে তো সেটা চুরি। যদি তোমার কিছু চাই তাহলে তুমি ওনার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু আমার সঙ্গে এরকম কথা বলো না। আমি ওনার থেকে জিজ্ঞেস না করে কোনো জিনিস নেব না। রাধার এরকম স্বভাব দেখে চাকরানী চুপ করে যায় আর মনে মনেই রাধার ওপর রাগ দেখাতে থাকে যে সে আসার পর থেকেই তার সমস্ত জিনিস চুরি করে খাওয়া একদম বন্ধ হয়ে গেছে। ওই চাকরানী সেখান থেকে রাধাকে বের করানোর ফন্দি আঁটতে থাকে, কিন্তু রাধার ব্যবহার আর কাজের সততার জন্য সে জমিদারের স্ত্রীর খুব পছন্দের ছিল। জমিদারের স্ত্রীর স্বভাব খুব ভালো ছিল। সে রোজ দিনই রাধাকে কিছু না কিছু খাওয়ার জন্য দিয়েই দিত। রাধা কখনো কখনো রিয়াকেও নিজের সঙ্গে কাজে নিয়ে যেত। রিয়া সেখানে বসে তার বই পড়তে থাকত। রিয়াকে এইভাবে বই পড়তে দেখে জমিদারের স্ত্রী রাধাকে জিজ্ঞেস করে, তোমার মেয়ের যে পড়াশোনার এত ইচ্ছে, তো তুমি ওকে স্কুলে পাঠাও না কেন? এই শুনে রাধা বলে, ও তো স্কুলে যেত আর পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েও ছিল, আরও তো পড়তে চাইতো, কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেল যে ঘরের খরচ চালানোই অনেক কঠিন হয়ে গেছে। তো পড়াশুনোর খরচ কোথা থেকে জোগাড় করব? আমার আর ওর বাবার তো জীবনে একটাই স্বপ্ন আছে যে আমরা একে পড়াশুনো শিখিয়ে সফল বানাবো, কিন্তু এখন আমাদের অবস্থা এমন নয় যে ওকে আমরা স্কুলে পাঠাতে পারবো। একদিন রাধা যখন জমিদারের বাড়িতে খাবার বানাচ্ছিল, তখন জমিদারের স্ত্রী রাধাকে আওয়াজ দিয়ে বলে, আমি চান করতে যাচ্ছি, একটু 10 মিনিটের জন্য মুন্নাকে দেখে রেখো। এই কথা বলে জমিদারের স্ত্রী তার ছেলেকে সেখানেই মাটির ওপর বসিয়ে রেখে স্নান করতে চলে যায়। রাধা রান্নাঘরে খাবার বানাচ্ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে ওই দুষ্টু চাকরানী মুন্নাকে উঠানের দিকে বসিয়ে দেয়, যাতে ও বাইরের দিকে চলে যায় অথবা হামাগুড়ি দিতে দিতে পড়ে যায়, যার ফলে মালকিন রাধার ওপর রাগ করুক আর তাকে চাকরি থেকে বের করে দিক। মুন্নাকে উঠানে ছেড়ে দিয়ে ওই চাকরানী চুপচাপ সেখান থেকে লুকিয়ে পড়ে, যাতে কারুর তার উপর কোনো সন্দেহ না হয়। কিন্তু সে জানতো না যে রিয়া ওই দিকেই উঠোনে বসে বই পড়ছিল। রিয়া বাইরে বসে বই পড়ছিল আর তখন সে দেখল যে সামনের গেট খোলা আছে আর জমিদারের ছেলে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। রিয়া দেখল যে ও একা একা বাইরের দিকে বেরিয়ে পড়েছে। রাস্তার ওপর সামনে থেকে একটা গাড়ি আসছিল। রিয়া আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি দৌড়ে জমিদারের ছেলেকে কোলে তুলে নিল। বাচ্চা ভয় পেয়ে জোরে জোরে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে তার মা আর রাধা দৌড়ে বাইরে এলো। আরে আরে কি হলো? মুন্না এত কাঁদছে কেন? মুন্না একা একা গেট থেকে বাইরে বেরিয়ে রাস্তার দিকে যাচ্ছিল। এটা তো ভালো হয়েছে যে আমি ওকে দেখে নিয়েছিলাম। সামনে থেকে একটা বড় গাড়ি আসছিল, আমি দৌড়ে ওকে কোলে তুলে নিয়েছি। যদি আমি এক মুহূর্ত দেরি করে ফেলতাম তাহলে অনর্থ হয়ে যেত। জমিদারের স্ত্রী ভয় পেয়ে, মুন্না কি একা একা বাইরের দিকে যাচ্ছিল?
এই গেট কে খুলে রেখে দিয়েছে? আমি তো স্নান করতে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ও বাইরের দিকে চলে যাবে। এটা তো অনেক ভালো হলো যে তুই সময় মতো চলে এসেছিস, না হলে আজ না জানি কি হতো। জমিদারের স্ত্রী রাধা আর রিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এই সব ঘটনা ওই চাকরানী লুকিয়ে লুকিয়ে দেখছিল আর নিজের প্ল্যানকে ফেল হতে দেখে মনে মনে দুঃখ পাচ্ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এই চাল তো তার ওপর উল্টো পড়ে গেল। মালকিন তাকে উঠোন সাফাই করতে বলেছিল, সে তো নিশ্চয়ই এটাই ভাববে যে আমিই গেটটা খুলে রেখেছি। মালকিন রাধাকে বলে, আজ রিয়া আমার ছেলের প্রাণ বাঁচিয়ে আমার অনেক উপকার করেছে। আমি এই উপকারের প্রতিদান তো দিতে পারবো না, কিন্তু তুমি যা কিছু চাও আমার কাছ থেকে চাইতে পারো। আমি পুরস্কারের রূপে কিছু দিতে চাই। না না, আপনি এরকম কেন করছেন? এটা তো আমাদের কর্তব্য ছিল, আমরা এর বদলে কিছু নিতে পারবো না। দেখো, তুমি আমার যে উপকার করেছো আমি তার কোনো মূল্য দিতে চাইছি না, কিন্তু আমি মন থেকে চাই যে আমি তোমাদের জন্য কিছু একটা করি। তুমি বলেছিলে না যে তোমরা চাও যে তোমাদের মেয়ে সামনে অনেক পড়াশোনা করুক, কিন্তু পয়সার অভাবের জন্য সে স্কুলে যেতে পারছে না। কাল থেকেই তুমি আবার রিয়াকে স্কুলে পাঠানো শুরু করে দাও। ওর পড়াশোনার সমস্ত খরচ আজ থেকে আমি দেব। আর শুধু স্কুল পর্যন্তই নয়, ও যত দূর পড়তে চায় আর যত দিন পর্যন্ত পড়তে চায় ততদিন পর্যন্ত ওর পড়াশোনার সমস্ত খরচ সব আমি করব। এই শুনে রাধা খুব খুশি হয়ে যায় আর জমিদারের স্ত্রীকে বলে, যদি আপনি ওর পড়াশোনার সমস্ত খরচ ওঠান তাহলে সেটা আমাদের জন্য খুব বড় উপকার হবে। আমি আপনার এই উপকার কোনো দিন ভুলবো না। উপকার আবার কি? রিয়া যেটা আমার ছেলের প্রাণ বাঁচিয়ে করেছে তার কাছে তো এটা কিছুই নয়। এখন তুমি চিন্তা বাদ দাও আর ওকে স্কুল পাঠানোর ব্যবস্থা করো। ওই দুষ্টু চাকরানির পাশা তো উল্টো চাল দিল। সে রাধাকে চাকরি থেকে বের করে দেওয়ার চাল চালছিল, কিন্তু এখানে তো সব উল্টোই হয়ে গেল। এখন তো রাধা মালকিনের নজরে আরো ভালো হয়ে গেল আর ওর চাকরি তো পাকা হয়ে গেল। অন্যদিকে রাধা আর রিয়া খুশি খুশি বাড়ি ফেরত আসে আর কিষানকে সব কথা খুলে বলে, দেখলে আমি বলতাম না যে ভগবান সব ঠিক করবে, উনি এই রাস্তা খুললেন। এখন আমাদের রিয়ার পড়াশোনার চিন্তা করার কোনো দরকার নেই। শুধু স্কুল পর্যন্তই নয়, সামনের পড়াশোনার দায়িত্ব সমস্ত জমিদারের গিন্নি নিয়েছেন। ও খুব খুশি খুশি ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত হয়েছেন। সত্যি বলছো? এটা তো অনেক আনন্দের খবর। আমার চিন্তা এখন শেষ। ঘরের খরচ তো আমি কোনোরকমভাবে চালাতেই পারবো। আমার শুধু মেয়ের পড়াশোনার চিন্তা ছিল। ভগবান আমাদের সাহায্য করে এই চিন্তাটা মুক্ত করেছে। এরপর থেকে রিয়া স্কুল যেতে শুরু করে দেয় আর খুব মন দিয়ে পড়াশুনো করে। মানুষ যখন অন্য মানুষের সাহায্য করে আর কোনো লোভ না করেই করে, তাহলে ভগবান তার পরিবর্তে তার সাহায্য নিশ্চয়ই করেন। উপকার কখনো বিফলে যায় না। আর যদি আমরা কারোর ক্ষতি করার চিন্তা মনের মধ্যে রাখি তো নিজেরাই সমস্যায় ফেঁসে যাই, যেমনটা এই চালাক চাকরানির সাথে হলো।